নমস্কার, আমি শুভ্রা, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে। আজকে আমি একটা ছোট্ট গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের লেখক হলেন মহুয়া চৌধুরী, আর গল্পের নাম হচ্ছে অন্য মা। খুব ঘটা করে লিপি আর সৌভিকের মেয়ে রিঙ্কির বিয়ে হয়ে গেল। লিপি নিজেই এখনো আনাড়ি একটা সামান্য কাজ করতে তাকে 5 বার সে থমকায়। বিয়ে বাড়ির যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল পরমা। কদিন ধরে তার নিঃশ্বাস ফেলার ফুরসত ছিল না। তারা যেন ভেবেছিল পরমা বুঝি লিপির নিজের বোন। মায়ের পেটের বোন এর চেয়েও বেশি নিজের হয় কিনা অবশ্য আমার জানা নেই। লিপি উত্তর দেওয়ার আগেই পরমা বলেছিল, চোখে জল টলটল করছিল। শুধু বিয়ের সব অনুষ্ঠান মিটে গেলে কাল অনেক রাতে অর্ক মানে পরমার বর বলেছিল, দুধের স্বাদ ঘোলে মেটালে। অর্কর গলায় পুরনো মন খারাপ। আলতো করে পরমা উত্তর দিয়েছিল, না তো, দুধের স্বাদ ক্ষীরে মেটালাম। ওর নিঃশ্বাসের শব্দে ঘরের অন্ধকার হাওয়া কাঁপছিল তিত্তির করে। সত্যি বলেছিল কিনা পরমা নিজেই জানে না। দুজনেই সুস্থ, তবু যে কেন সন্তান এলো না। কত চিকিৎসা, কবজ, মাদুলি, বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক হরেক পদ্ধতি, সব বৃথা। শুধু পরমার একটা গোপন ব্যাখ্যা আছে, কাউকে সেটা বলার নয়। শরীর মন মিলেমিশে না ডাকলে শিশুরা নেমে আসে না মাটির পৃথিবীতে। আসলে ওই সব মুহূর্তে ভীষণ আতঙ্কে সিটিয়ে যেত পরমা। জীবন্ত দুঃস্বপ্নের মতো জেগে উঠত স্মৃতিরা। যদি যদি পরমা নিজেই বদলে যায়, তার অজাত সন্তানের কচি গায়ে কালশিটের দাগ দেখতে পেত সে শিউরে উঠত। কালকে রিঙ্কির রিসেপশনে পড়া সবুজ ইকটটা ইস্ত্রি করছিল তখন পরমা। স্কুল জীবনের কত ছোট ছোট মুহূর্ত মনে পড়ে যাচ্ছিল। লিপির সব থেকে ঘনিষ্ঠ বন্ধু সে। ইদানিং যেন ঘনিষ্ঠতাটা আরও বেড়েছে। একমাত্র লিপিই জানত পরমার লুকোনো সমস্ত কথা। ভয় ভয় আর ভয়। এক ভীষণ আতঙ্কের রাজ্যে পরমার প্রথম 18টা বছর কেটেছিল। রোগা রোগা শ্যামলা দুটো হাত দিয়ে সেই ভয় থেকে লিপি আগলে রাখতে পারেনি পরমাকে, কিন্তু ক্ষতে নরম ছোঁয়া দিয়েছিল। বন্ধুত্ব তৈরি হতে আর কি লাগে বন্ধুত্ব করতে। টুকরো টুকরো কত সময়ের কথা লিপি ভুলে গেছে, পরমা কিন্তু আজও মনে রেখেছে। মোবাইল বেজে উঠল। স্ক্রিনে রাধার নাম। রাধা নিজের থেকে সাধারণত ফোন করে না। পরমা রাতে একবার ফোন করে মায়ের সারাদিনের খবর নেয়। অবশ্য খবর নেয়ার কিছু থাকে না। তার 86 পেরিয়ে আসা মা 1.5 মাস হলো সেমি কোমায়। ফিমার বোনটা ভেঙে গেছিল, তারপর থেকেই ক্রমশ অবনতি। ডাক্তার চ্যাটার্জি বলেছিলেন এই বয়সে অপারেশন করে লাভ নেই, বরং যে কটা দিন আছেন উনি বাড়িতেই রাখুন। মেনে নিন যে এটাই বিগিনিং অব দ্য এন্ড। পরমা অর্ক ওই বাড়িতে খুব কম যায়, নিতান্তই যখন না গেলে নয়। অবশ্য বাবা মারা যাওয়ার পর এই 7 বছর ধরে মায়ের যাবতীয় দরকার মিটিয়ে আসছে সেই। ইদানিং অনলাইনের কল্যাণে ধরি মাছ নাছুই পানি কায়দাটা খুব সুবিধা হয়েছে। ফোনে ডাক্তার চ্যাটার্জির সঙ্গে মায়ের ছোট ছোট সমস্যাগুলো নিয়ে কথা বলে নেয়। ভারী বয়সের রোগীর লাগাতার সমস্যা ডাক্তাররা বিশেষ পাত্তা দেন না।
গত সপ্তাহে পরমা ফোনে বলেছিল প্রেশারটা লোয়ের দিকে শুনছি কদিন ধরে। তাতে সমাধান খোঁজা দূরে থাক, নিঃশ্বাস ফেলে বলেছিলেন ভদ্রলোক, কি মারাত্মক জীবনী শক্তি। খারাপ লাগবে কি? পরমার নিজেরও তো কতবার তা মনে হয়েছে। কাঁটা হয়ে থাকত বিয়ে বাড়ি চলার মধ্যে, যেন কিছু না হয়। এখন ভাবলো এবার সত্যিই শেষ বোধহয়, নইলে রাজা তো নিজের থেকে ফোন করে না। দিদি, তুমি চলে এসো এক্ষুনি, দাদাকেও বলো। উত্তেজিত গলা রাধার হাঁপাচ্ছিল। কথা কেটে পরমা ঠান্ডা গলায় বলল, আসছি আসছি। জিজ্ঞাসা করলো না কি হয়েছে। তখন হাও মাও করে কাঁদতে লাগলো রাধা। মাসিমা যে চলে গেল গো দিদি, চোখে কানে দেখতে দিল না। দুপুর পর্যন্ত যেমন কাটতে এমনি। আমি খেয়ে এসে দেখি কি। পরমার মনে হচ্ছিল ন্যাকামি। যতদিন বাক শক্তি ছিল রাধাকে খালি দাঁতে পিষে রেখেছিল মা। 18 বছরের পুরনো লোক, শয্যাশায়ী হওয়ার আগেও প্রায় কাপড় নোংরা করে ফেলত মা। ঘেন্না পিত্তির বালাই রাখেনি রাধা, 2 হাতে সমস্ত ময়লা সাফ করেছে। কিন্তু কাউকে সহ্য করতে পারেনি মা কখনো। যখন তখন ফোন করে কেবল খালি অভিযোগ আর অভিযোগ। রাধার কাজের গাফিলতি, বেস্বাদ রান্না, ঠান্ডা চা, ঠিকে কাজের মেয়ের মুখে মুখে তর্ক। দূর করে দাও এসব অপদার্থ সমস্ত চাকরানিগুলোকে, কাউকে দরকার নেই আমার। তখনও কি তীব্রতা ছিল মায়ের গলায়। জবাবে পরমা একটাই কথা বলতো, ঠিক আছে, যা ভালো বোঝো করো, আমি রাখছি, বলেই সে ফোনটা কেটে দিত। এখন ফোন ছেড়ে পরমার মনে হলো, ভাগ্যিস কালকে কিছু হয়নি। আয়রন মেশিনের সুইচটা অফ করেনি পরমা। একটু ইতস্তত করে পরিপাটিভাবে ইস্ত্রিটা শেষ করল। তারপর হাউসকোট ছেড়ে একটা কুর্তা পালাজো গলিয়ে তৈরি হলো। মা পছন্দ করতো না, বিয়ের আগে শাড়ি ছাড়া আর কিছু পরতে দেয়নি। একমাত্র মেয়ের নির্দোষ একটা শখেরও তোয়াক্কা করেনি মা কখনো। বনানীর জন্মদিনে শাড়ি পরে বেরিয়েছিল পরমা বাড়ি থেকে। তারপর লুকিয়ে লিপির ফ্রি সাইজ সালোয়ার কামিজ পরে নিয়েছিল। বাড়ি ঢোকার আগে আবার সেই শাড়ি। তখন 12 ক্লাস। পরদিন কীভাবে যেন টের পেয়ে গেছিল সেটা মা। সঙ্গে সঙ্গে সেই পাট করা শাড়িটা টেনে দাঁত দিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছিল। আলু থালু চুল ছড়িয়ে পড়েছিল বুকে কাঁধে। ভয়ানক আক্রোশে সে কি বিকৃত মুখ, কেমন বিকৃত সে একটা জান্তব দেখাচ্ছিল পরমার সেই সুন্দরী মাকে। আতঙ্কে দূরে দাঁড়িয়ে কাঁপছিল পরমা। ওদের বাড়িটা ছিল সমস্ত স্বাভাবিকতার থেকে যেন বিচ্ছিন্ন একটা দিক। ওখানে মায়ের কথাই যেন শেষ কথা। মনে মনেও কেউ তার ইচ্ছের বিরোধিতা করবে সহ্য করতে পারত না মা। আরও আগে পান থেকে চুন খসার অপেক্ষা। স্কুলের পরীক্ষায় একটা অঙ্ক কাটা গেছে, বানান ভুল। টিউশন থেকে ফিরতে সামান্য দেরি। পড়ার টেবিলটা অগোছালো। মা জিজ্ঞাসা করার আগেই মারতে শুরু করত। রুটি বেলার বেলুন, চটি, স্কেল হাতের কাছে যা পেত তাই দিয়ে মারত। কি সাংঘাতিক সে মার! কালশিটে পড়ে যেত তার হাতে পায়ে, চুল ছেড়ে যেত, গালের আঁচড়ে রক্তের ছোপ। যন্ত্রণায় ডুকরে কেঁদে উঠত সে। তবু থামত না মা, যতক্ষণ না সে নিজে হাঁপিয়ে যেত। বাবা বাড়িতে থাকলে আটকাতেন, তখন বাবাকে নিয়ে পড়তো মা। বাবার অপদার্থতার কথা চিৎকার করে বলতো, একটা গোবরের তাল একটা। লোকে বলে ভালো মানুষ, নিকুচি করেছে ভালো মানুষই। তোমার বাবা আমার পড়া বন্ধ করে আমার সমস্ত জীবনটা নষ্ট করে দিয়ে তবে মরেছে। কেন? তখন তো নিজের বাবার ওপরে একটা কথা বেরোয়নি মুখ দিয়ে। আমার ম্যাট্রিক ক্লাসের মেডেল কোনো কাজে এলো?
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বউ নিজে হাতে পরিয়ে দিয়েছিল গলায়, কিন্তু চাকরানি হয়ে বাড়িতে আসা সব চুলোর দৌড়ে গেল। কি চিপটিনি কাটা কথা ছিল তোমার বাবার। মা কলেজে পড়তে চেয়েছিল, চাকরিও করতে চেয়েছিল, তখনকার ফ্যাশনে শখ করে হাত কাটা ব্লাউজ পরতে চেয়েছিল, কিন্তু পরমার সেকেলে ঠাকুরদাদা সে সবের কোনোটাতেই হতে দেননি। আর পরমার বাবা খোলাখুলি স্ত্রীর পক্ষ কোনোদিন নিতে পারেননি, নিজের বাবার কথার প্রতিবাদে কিছু বলতেও পারেননি। পরমা জন্মাবার আগেই ঠাকুরদাদা মারা গেছেন। তবু একটা উপলক্ষ পেলেই কোনো কালের ব্যাপার টেনে এনে ফুঁসত মা। জমা রাগ যেন উগরে দিত, বারবার উগরে দিয়েও জীবনে কখনো ফুরোয়নি মায়ের সেই আক্রোশটা। একবার পরমা সাহস করে খুব ফিকে গলায় বলেছিল, তা তুমি আবার নতুন করে লেখাপড়া শুরু করো না, প্রাইভেটে পরীক্ষা দিয়ে। কথা শেষ হয়নি, গর্জন করে উঠেছিল মা, গারলের মতো কথা বলো না, সময় চলে গেলে আর ফেরে না, যখন যেটা হওয়ার কথা তা না হলে আর কোনো কালে হয় না। এখন সেই মন আছে না স্মৃতিশক্তি আছে? আমার সব গেছে তোমাদের এই সংসারে, আমার হাঁড়ি ঠেলতে ঠেলতে আমার সব গেছে। মায়ের সুন্দর পাতলা ঠোঁট বেঁকে বিকৃত হয়ে গেছিল, ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল, চোখে কি বিভৎস ঘেন্না, দেখে ভয়ে কাঠ হয়ে গেছিল পরমা। বাবার মেয়ে ছিল যেন মায়ের জঞ্জাল ফেলার আস্তাকুর। বাবা খোঁজ খবর চালাচ্ছিলেন তলে তলে। 12 ক্লাস পাশের পরেই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলেন মেয়ের। ওই অসুস্থ পরিবেশ থেকে মুক্তি। পরমা পালিয়ে বেঁচেছিল, এ বাড়িতে এসে নিঃশ্বাস ফেলেছিল। খুব বেশি কিছু চাওয়ার ছিল না পরমার, একটুখানি স্বাভাবিকতা ছাড়া। অর্কর কাছে প্রথম থেকে নিরাপত্তা পেয়েছিল সে। তার বাবা মা ছিলেন খুব সহজ মানুষ, মন খুলে কথা বলা যায় যেখানে। প্রণাম করে উঠলে অর্কর মা যখন চিবুক ছুঁয়ে আদর করত, বুকটা যেন ভরে যেত তার। বাবা আসতেন প্রায়, খোলা গলায় হাসি ভাসত এ বাড়ির হাওয়ায়। পরবার মনে হতো পৃথিবীতে তার চেয়ে বেশি সুখী বোধহয় আর কেউ নেই। দুঃস্বপ্নের মতো ওই বাড়িটাকে ফেলে এসেছিল সে, আর কখনো রাত কাটায়নি। মায়ের সঙ্গে বরফের মতো ঠান্ডা, শক্ত, দুর্লঙ্ঘ দূরত্ব তৈরি করে নিয়েছিল ক্রমশ। এখন বেরোনোর আগে পরমা অর্ককে ফোন করল। রিটায়ার করার পর সে একটা কোম্পানিতে কনসালটেন্সির কাজ করছে। খবরটা দিয়ে চুপ করে রইল কয়েক মুহূর্ত, তারপর সম্ভবত একটু উচিত অনুচিত ভেবে নিয়ে বলল, শান্তি পেলেন? ফোন রেখে পরমা মনে মনেই বলল, শান্তি পেল না। ও বাড়িতে পৌঁছে পরমা দেখল দরজাটা খোলা। 2-4 জন বয়স্ক প্রতিবেশী, পাড়ার কলের মিস্ত্রি, বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড, ঠিকই কাজের মেয়ে তিলু, সবার ওপরে সেই কাঁদুনে রাধা। আর কেউ নয়। আত্মীয় স্বজন কাকে কাকে খবর দেবে ভেবেছিল পরমা। মামার বাড়ির তো পাট নেই তার। মায়ের মা 3 বছর বয়সে টাইফয়েডে মারা যান। একমাত্র দাদা মায়ের বিয়েরও আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। ছাড়া ছাড়াভাবে ঘটনাগুলো মায়ের মুখেই শোনা। মা শ্বশুর বাড়ির দিকের কাউকেই ভালো চোখে দেখত না, বিশেষ সম্পর্ক নেই, তবুও জানতে পারলে আসবে তারা। পরমার হাসি পেল মনে মনে। দুঃখী দুঃখী ভাবটা তখন জোর করে মুখে ফুটিয়ে রাখতেই হবে তাদের। বেচারা অর্ক মিনিট 10 মধ্যে এসে পৌঁছবে জানালো। লিপি সৌভিকও ততক্ষণে করণীয় কাজগুলো মোবাইলে সারতে শুরু করলো পরমা। সামনের বাড়ির বয়স্কা প্রতিমা কাকিমা ওকে দেখে বললেন, সব শেষ হয়ে গেল, বড় কষ্টও পাচ্ছিল, সহ্যে ধরে হয়ে কতদিন আর পড়ে থাকা যায়। যাও মা, ভেতরে যাও, একমাত্র সন্তান তুমি,
মুখাগ্নি তো মা তোমাকেই করতে হবে। এতক্ষণ ভাবেনি, আচমকা শুনে একটা বিকট অস্বস্তি পাক দিয়ে উঠল ভেতরে। একটা মানুষের মুখে আগুন ছোঁয়াতে হবে? ঘরে ঢুকতেই শুয়ে থাকা অবয়বটা চোখে পড়ল আগে। সেই মা পড়ে গিয়েছিল যেদিন, সেদিন এসেছিল পরমা। তারপর এই আজ 1.5 মাসে শুকিয়ে কেমন ছোট্টটা হয়ে গেছে। পায়ে পায়ে এগুলো পরমা। এককালের নামজাদা সুন্দরী ছিল তার মা। আজও বলিরেখা প্রায় নেই, চুল বেশিরভাগই কালো। মায়ের মধ্যে যে আগুন জ্বলত সারাক্ষণ, সেটা নিভে গেছে, পড়ে আছে শুধু ছাই। ঠোঁটের কোণে বন্ধ, চোখের কোলে এখন শুধু বিষাদ, কতকালের বিষাদ শুধু। কি করুন, অবাক হয়ে চেয়ে রইল পরমা। কোথায় লুকিয়েছিল মায়ের এত বিষাদ? যে ছোট মেয়েটা কখনো পরমার গর্ভে আসেনি, কেমন করে আজ তাকে সামনে দেখতে পায় পরমা? অসহায়, গোলক ধাঁধায় পথ হারিয়ে বেভুল, তাকে পথ দেখায়নি কেউ। কত কি চেয়েছিল, কিছু পায়নি। তবু হু হু করে ওঠে পরমার বুকের ভেতরটা। ওই মেয়েটার মা হয়ে ওঠে সে। অজান্তেই 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। জ্ঞান হয়ে অবধি কেঁদেছে সে কতবার মায়ের দেয়া নিষ্ঠুর আঘাতে। মায়ের জন্য কিন্তু কাঁদেনি কখনো। এবার চোখ দিয়ে জল পড়ে তার, মায়ের জন্য। পরমার 60 পেরোনো জীবনে এই প্রথম। এই সুন্দর হৃদয়স্পর্শী গল্পটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি, নতুন, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে পথ চলতে সাহায্য করো। আর যে বন্ধুরা আমাকে পথ চলতে সাহায্য করো, তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার আরও পরবর্তী গল্পের জন্য।